নেপালে মহাপ্রলয়, ভয়ঙ্কর বিপর্যয়, বহু মানুষের মৃত্যু, ঘরহারা বহু। এখানেই শেষ নয়, আবার একটা নতুন বিপর্যয়ের আশঙ্কা। বিজ্ঞানীরা তো তাই আশঙ্কা করছেন, নতুন করে আবার বিপর্যয় নেপালে। কেন, সেইটাই তো সব থেকে বড় প্রশ্ন। নেপালে আবার বিপর্যয় হতে পারে। নেপালে আবার বিপর্যয়, এই বিপর্যয় কাটিয়ে উঠতেই কত বছরের পর বছর লাগবে। জলের টাইম বোমা টিকটিক করছে, মানে আবার হিমবাহ ভাঙবে, আবার জলস্রোত। দুই নদীর সংযোগে ধস নেমে প্রাকৃতিক জলাধারে জলের ছাপ ক্রমশ বাড়ছে। প্রাকৃতিক যে জলাধার যেটা তৈরি হয়েছে, সেই জলাধারে যে কোনো সময় ঘটতে পারে জল বিস্ফোরণ। আবার কেন বিস্ফোরণ, কি ব্যাপার? নেপালকে নিয়ে সতর্ক করে দিচ্ছেন বিজ্ঞানীরা। সরাসরি চলে যাব, নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ। প্রদীপ, কেন এই বিপর্যয় কাটাতেই তো নেপালের মানুষ বছরের পর বছর লাগবে, আবার বিপর্যয়ের আশঙ্কা, কিন্তু কেন? বিজ্ঞানীরা বলছেন যে আবার বিপর্যয়ের আশঙ্কা আছে, কারণ বিপদ কখনো একা আসে না। কি ঘটেছে? বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে প্রাকৃতিক হ্রদ বা হিমবাহ সৃষ্ট যে হ্রদ হয়, এই নেপালের বিপর্যয়ের পর সেরকম একটা সিচুয়েশন হয়েছে। দুটো নদী আছে চোচেনখোলা, এই রকম জায়গা যেখানে দেখতে পাচ্ছি আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছেন। এখানে গুগল এটাকে লোকেট করে দিয়েছে। এখানে ল্যান্ডস্লাইডটা হয়েছিল, যেখানে আগের বিপর্যয়টা হয়েছে নেপালের, গুগল ম্যাপে সেটা লোকেট হয়ে গেছে। গিরন কান্ট্রি ল্যান্ডস্লাইড, আর এখানে বন্যা হয়েছে। এই রকম জায়গায় প্রচুর শিরা উপশিরার মতো পাহাড়ের যে গিরিখাতগুলি আছে, তাতে ছোট ছোট জলধারা আছে, নদী, সেগুলি বিপর্যয়ের সময় ভয়ঙ্কর রূপ নেয়। এরকমই দুটো নদীর সংযোগ স্থল, যেগুলোকে তিব্বতে নাম হচ্ছে চোচেনখোলা, এবং আরেকটি নদী, সেই দুটি নদীর সংযোগস্থলে একটা ন্যাচারাল ধস নেমে একটা ন্যাচারাল বাঁধ হয়ে গেছে। সেই বাঁধে এবার জল জমেছে, সবার অলক্ষ্যে জমেছে। কিন্তু নেপালে এই বিপর্যয়ের পর হঠাৎ স্যাটেলাইট পিকচারে দেখা গেছে ওই অস্থায়ী বাঁধে একটা অস্থায়ী জলাধার তৈরি হয়ে গেছে। তাতে 20 লক্ষ কিউবিক মিটার, 20 লক্ষ ঘনমিটার জল জমে আছে, বিশাল একটা জল। এবং শুধু তাই নয়, যেহেতু তিব্বতের এই রিজিয়নটায় বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস ফ্লো ওই জলাধারে জমা হচ্ছে, এবং আগামী 3 দিনে আরও 30 লক্ষ কিউবিক মিটার জল ওই জলাধারে জমা হবে। মানে একটা বিপুল জলের চাপ তৈরি হবে, মোট 50 লক্ষ কিউবিক মিটারের। বৃষ্টি বাড়লে চাপ আরও বাড়বে। এরকম পরিস্থিতিতে এই যেগুলো জলাধারে জমা হয়, এভাবে ধস নেমে কৃত্রিম জলাধার তৈরি হয়ে যায়, যার পাঁচিল খুব দুর্বল হয় একদিকে, এবং তার উপর ক্রমশ জলের চাপ যখন বাড়তে থাকে, তখন তাকে বলা হয় জল বোমা। এবং এই জল বোমাটা টাইম বোমার মতোই কখন ফাটবে কেউ জানে না। এই রকম জলাধারের পরিস্থিতি, বিজ্ঞানীরা বলছেন আগামী 3 দিনে সেখানে আরও 30 লক্ষ কিউবিক মিটার জল জমবে। মানে একটা জল বোমা তৈরি হয়ে আছে, এবং ক্রমশ তার উপর জলের চাপ বাড়ছে, সেটা ফেটে পড়তে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছে। এবার সেটা ফেটে পড়লে সেটা ডাউনস্ট্রিমে কোন খাত দিয়ে বয়ে আসবে সেটা এখনও স্পষ্ট নয়। এটা জাস্ট এখন তথ্য দেওয়ার পর্যায়ে আছে। এই বিপর্যয় কাটিয়ে ওঠার পর পরের বিপর্যয় নিয়ে ভাববে, না অবিলম্বে ওটার কোনোভাবে জলটা বের করে দিয়ে এই লাইনে বার করে দিয়ে কোনো রকমে বড় বিপর্যয় ঠেকানো হবে, সেই সিদ্ধান্ত বিজ্ঞানীরা পরে নেবেন। দুই দেশের সমঝোতায় নিতে হবে, কারণ এটা চীন আর নেপাল দুটি দেশেই এফেক্ট করবে। আমি এইখান থেকে প্রদীপ জানার চেষ্টা করব, তুমি যেটা বললে প্রাকৃতিকভাবে বাঁধ তৈরি হয়ে গেছে। আমরা জানি যে এই যে প্রাকৃতিক বাঁধের জন্যই নড়বড়ের বাঁধ হয়ে যায়, সেটা খুব নরম হয়, এবং তা জলের যে ক্ষমতা, সেই জলের ক্ষমতার কাছে কিচ্ছু নয়। এই যে ভোটে কাশি যে নদী, সেটাই তো তিব্বত থেকে এসে এখানে নেপালে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। এখানেও কি কোনো নদীর সঙ্গে সংযোগ থাকতে পারে? মানে আমি জল বিস্ফোরণ হলে পরে কোন নদী দিয়ে, সেটাও কি ভোটে কাশি? ভোটে কোশি হচ্ছে ওই রিজিয়ন দিয়ে নেপালে যা ঢোকে, মোটামুটি সাধারণ মানুষ ভোটে কোশি বলে। মানে তিব্বতকে ভোটে বলে, আর কোশি মানে নদী, তা ভোটে কোশি বলা হয়। এবার নেপালে যেটা বলা হচ্ছে, যে দুটি নদীর সংযোগস্থলে হয়েছে সেম রুট, আচ্ছা, ত্রিশুলি, মানে ভোটে কোশি তিব্বতে নেপালে ঢোকার পর সেটা হয়ে যায় ত্রিশুলি হয়ে যায় ভারতে ঢোকার সময় গন্ড।
ওটা শিরা উপশিরার মতো অনেকগুলো জলের রেখা থাকে, আমাদের ম্যাপে সেগুলোই দেখা যায়। সেগুলোই নদী, সেগুলোই বর্ষায় ভয়ঙ্কর, আবার শীতকালে বা বৃষ্টির ছায় পরিস্থিতিতে সেগুলো খুব একটা ভয়ঙ্কর লাগে না, সুন্দর লাগে। এবার এই ভোটেকষি যে রিভার, যে সেম ব্লেড, সেই সেম বেডে ওই জলটা নেমে আসতে পারে, যেটা এখন টাইম বোমার মতো টিকটিক করছে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন। বেশ, তার মানে নেপাল এবং চীনের ওপরেই নির্ভর করছে এখন এই যে জল বিস্ফোরণের মতো পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটাকে সুন্দরভাবে যাতে কোনো রকম বিস্ফোরণ আর না হয়, সেই বিস্ফোরণ যাতে না হয় তার জন্য দুই সরকারকেই উদ্যোগ নিতে হবে। কারণ আবার বিপর্যয় হলে কি অবস্থা। আর এই প্রাকৃতিক বিপর্যয়, যে প্রাকৃতিক মহাপ্রলয় ঘটে গেল, সেই মহাপ্রলয় এক ভারতীয় বাঙালির দেখানো পথে হেঁটেই বিপর্যয়ের কারণ খুঁজে বের করলেন বিজ্ঞানীরা। বাঙালির দেখানো পথেই হেঁটেই বিপর্যয়ের কারণ খুঁজে বের করলেন বিজ্ঞানীরা। 1851 সালে মাউন্ট এভারেস্টের উচ্চতা নিখুঁতভাবে মেপেছিলেন রাধানাথ সিকদার। তিনি ত্রিকোণমিতি প্রয়োগ করেছিলেন। তিব্বতে হিমবাহ ভেঙে যাওয়ার ফলে বিপর্যয়, হ্রদ ভাঙেনি, তিব্বতে হিমবাহ ভেঙে গেছে, এবং যার ফলে 5200 মিটার উঁচুতে হিমবাহ ভাঙে। সেইখান থেকে জলের খরস্রোত সবকিছু, পাথর থেকে আরম্ভ করে সমস্ত কঠিন বস্তু নিয়ে ভেসে ধাক্কা মেরে মেরে শেষ করে দিয়েছে বরফ আর পাথরের স্রোত। পাহাড় থেকে বড় বড় পাথর, লেন্ডে খোলা নদীর পথ আটকে যায়। আমাদের প্রতিনিধি এই বিষয়টা বলেছিলেন রুমেলার সঙ্গে কথা বলেছিলেন প্রদীপ। নদীর জল বেরোতে না পেরে জমতে থাকে, কি হয়েছিল, কি কারণে এই মহাপ্রলয়, দেখুন। নেপালে এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ের কারণ ভূমিকম্প নয়, তিব্বতে হিমবাহ ভেঙে যাওয়ার ফলে এই বিপর্যয় নেপালের বুকে আছড়ে পড়ে। কিভাবে? 5200 মিটার উঁচুতে হিমবাহ ভাঙে, হিমবাহ ভেঙে ধসে যায় বরফ, পাথরের স্রোত নামে। আপনাদের গ্রাফিক্যালি আমরা বোঝাচ্ছি, বরফ, পাথর লেন্ডে খোলা নদীর পথ আটকে দেয়, নদীর জল বেরোতে পারে না, নদীর জল বেরোতে না পেরে জমতে থাকে। শেষে জলের তোড়ে বরফ, পাথরের পাঁচিল ধসে যায়, পাহাড়ের খাদ বেয়ে নেমে আসে কাদা মাটির স্রোত। বিপুল পরিমাণে এই স্রোত ঢোকে বোটেকষি নদীতে। ভূমিকম্পের ফলে বিপর্যয় হয়নি, হিমবাহ ভাঙার ফলে কম্পন অনুভূত হয়েছে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের সামনে আরো ভালো করে তুলে ধরবেন সহকর্মী প্রদীপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। প্রদীপ, ধন্যবাদ রুমেলা। অ্যাকচুয়ালি হিমবাহ ভেঙেই যে মৃত্যু হয়েছে, কোনো হিমবাহ সৃষ্ট হ্রদ ফেটে যে মৃত্যু হয়নি, যেটা কালকে আশঙ্কা করা হচ্ছিল, এই সিদ্ধান্তে পৌঁছতে ঘটনাস্থলে তো কেউ যেতে পারেনি। এই সিদ্ধান্তে পৌঁছতে মার্কিন বিজ্ঞানীরা যে সক্ষম হয়েছেন, তার কারণ বহু বছর আগে পথ দেখিয়েছিলেন এক ভারতীয় বাঙালি বিজ্ঞানী। আমরা জানি, আমরা ছোটবেলায় পড়েছি, রাধানাথ সিকদার সমতলে দাঁড়িয়ে এভারেস্টের উচ্চতা নিখুঁতভাবে মেপেছিলেন ত্রিকোণমিতির দ্বারা। মার্কিন বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ড্যানিয়েল সুগার, তিনি একইভাবে হিমবাহ ভেঙে যে এই বিপর্যয়টা ঘটেছে সেটা বার করেছেন। কিভাবে বার করেছেন? খুব সহজ। স্যাটেলাইট, আমেরিকান স্যাটেলাইট 24 ঘন্টা সারাক্ষণ পৃথিবীর সমস্ত কোণার ছবি তুলছে। সেই জন্য দেখা গেছে যে ওই জায়গায় যেখানে এই বিপর্যয় ঘটেছে নেপালের কাছে, তার কিছুটা উপরে 5200 মিটার উঁচু হিমবাহ ছিল, গ্লেসিয়ার ছিল। 5200 মিটার উঁচু গ্লেসিয়ার কি করে অঙ্ক কষে বার করলো? রাধানাথ সিকদারের ত্রিকোণমিতি প্রয়োগ করে। এবং তার থেকে তার চূড়োটা এইরকম ছিল, সেভাবেই হয় স্বাভাবিকভাবে, বরফ জমে জমে গ্লেসিয়ারের চূড়োগুলো এভাবে হয়ে যায়, বা মাউন্টেন পিক এভাবে হয়ে যায়। তার মাথার একটা দিক
পরবর্তী আজকে যে স্যাটেলাইট পিকচার এসছে বা ঘটনার পরবর্তী সময় যে স্যাটেলাইট পিকচার তোলা হয়েছে তাতে দেখা গেছে এই যে চূড়োটা এরকম করেছিল, তার মাথার একটা দিক এই হাতটা ধরো সরে গেছে, এই রকম নেমেছে, আর একটা দিক ব্লেডের মতো কাটা। এবার এই যে অংশটা ভেঙে পড়ে গেছে, এটা 1200 মিটার ফ্রি ফল হয়েছে, মানে প্রায় 1 কিলোমিটার 200 মিটার সেই হিমবাহের এই অংশটা আছড়ে পড়েছে। এর দৈর্ঘ্য কত এটাও অঙ্ক কষে বার করা হয়েছে, 600 মিটার বা 2000 ফুট। এই বিশাল একটা হিমবাহ, যাতে বরফ আছে, ঘনীভূত বরফ আছে এবং পাথর আছে, মাটিতে যখন আছড়ে পড়ে পাহাড়ি মাটিতে, তখন বোম পড়লে যেরকম গর্ত হয়ে যায়, তছনছ হয়ে যায় চারিদিক, সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। পাহাড়ের গিরিখাতের ওপর সেই ইম্প্যাক্ট যেটা পড়ে, সেটা আমেরিকার ইউএসজিএস যে সংস্থা ভূমিকম্প মাপে বা বলা যায় মাটিতে কান পেতে ভূমিকম্প সমস্ত কম্পন অনুভব করে, তারা বলেছে তার ইম্প্যাক্ট কালকে তারা জানিয়েছিল, আমরা নিউজ 18 বাংলার দর্শকদের জানিয়েছিলাম যে কম্পন অনুভূত হয়েছিল সেটা 4.4 রিক্টার স্কেলে। আজকে সংশোধন করে জানানো হয়েছে সেটার মাপ ছিল রিক্টার স্কেলে 5.2। সে মানে বুঝতেই পারছো কি বিশাল একটা হিমবাহের অংশ কতটা ভারী ছিল, সেটা আছড়ে পড়ে নদী খাতের ওপর। এবং এই আছড়ে পড়ার ফলে যে গর্ত হয়, যে ইম্প্যাক্ট হয়, তাতে নদী খাতটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে একটা ন্যাচারাল প্রাচীর তৈরি হয়। কিন্তু নদীর জল তো বইছে, নদীর জল বইতে বইতে ওর ওপর একটা চাপ সৃষ্টি করে, ওই যখন আটকে পড়ে তখন একটা চাপ সৃষ্টি হয় ওটাই ন্যাচারাল পাঁচিলের ওপর। সেই চাপের ফলে, জলের চাপের ফলে, কাদামাটির চাপের ফলে ওই পাঁচিলটা ভেঙে যায় এবং হুড়মুড় করে, এই একটাই শব্দ বোধহয় বলা যেতে পারে, ওই নদীর গিরিখাত দিয়ে জলের তোর কাদামাটির স্রোত নেমে আসে এবং তারা একসময় গোটেকোষি নদীতে মিশে যায়। তারপর ওই গিরন পোর্টে চীনের যে অভিবাসন দপ্তরটা আছে সেটা প্রথম শিকার হয় তার, এবং তারপর কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি। আমরাও একটা এআই রিপ্রেজেন্টেশন করেছি, তাদের ইন্টারভিউ যে তিনি দিয়েছেন সংবাদ মাধ্যমে, তার ভিত্তিতে। এই হচ্ছে হিমবাহ ভেঙে পড়ার ছবি। যে ন্যাচারাল ব্যারিয়ার বা পাঁচিলের কথা বলছিলাম, সেই পাঁচিল কিন্তু কাদা মাটি আর লুজ পাথরের পাঁচিল বেশিক্ষণ জলের তোরকে সামলে রাখতে পারেনি, হুড়মুড় করে সে জল নেমে আসে। নারায়ণঘাট অবধি সে জল শেষ অবধি এসছিল, ভাগ্য ভালো যে গণ্ডক নদী অবধি, গণ্ডক বাঁধ অবধি সে জল পৌঁছয়নি, নেপালেই অ্যাবজর্ব হয়ে গেছে। কিন্তু যারা সেই জলের তোরের মুখে পড়েছিল বা হিমবাহ ভেঙে ফেলার পর যে বিপুল এনার্জি রিলিজ হয়েছিল, যা পাহাড়ের খাদ দিয়ে নেমে আসে, তাতে প্রথম শিকার হয় হচ্ছে গিরন পোর্ট, চীনের গিরন পোর্ট, তিব্বতের বর্ডারে থাকা চীনের গিরন পোর্ট, যেটা দিয়ে মানসরোবর যাত্রীরা ইমিগ্রেশন করে মানসরোবরের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা সেখানে উপস্থিত ছিলেন। তখন সেই জলের স্রোত বা কাদা স্রোত বা ওই মন্ড সব মিলিয়ে যেটা আছে, সেটা গিরিখাত দিয়ে হুড়মুড় করে নেমে আসে এবং গিরন পোর্টকে একেবারে ধ্বংস করে দেয়। তারপর সেটা রসুয়াতে নেমে আসে, কারণ তার ডাউনস্ট্রিমে রসুয়ায় প্রথম, তারপর একের পর এক ত্রিশূল নদীতে সেই জলের স্রোত এসে মেশে, এবং নেপালে কি হয়েছে সেটা তো আমরা দেখিয়েছি। আর এই মহাপ্রলয়ে এত প্রাণহানি চীন দায়ী এর জন্য? তাই তো খবর, চীন খবরই দেয়নি নেপালকে যে এত জলোচ্ছ্বাসের খবর, হিমবাহ ভেঙে পড়ার খবর, সেই খবর নেপালকে দেয়নি। হিমবাহ ভাঙার খবর দিতে দেরি করেছে চীন, এরকমই অভিযোগ উঠছে। নেপালের সঙ্গে 2 ঘন্টা 15 মিনিট সময়ের পার্থক্য, মানে তিব্বতের থেকে 2 ঘন্টা 15 মিনিট পিছিয়ে নেপাল। তিব্বতে হিমবাহ ভাঙে সকাল 10:30 নাগাদ, আর তখন তিব্বতে যখন সকাল 10:30, তখন নেপালে 8:15। কেন নেপালের সংবাদ মাধ্যম এই অভিযোগ করছে? সকাল 9টায় বিপর্যয় আছড়ে পড়েছিল, আগে খবর পেলে 45 মিনিট সময় পেত নেপাল, আর 45 মিনিটে প্রাণহানি অন্তত অনেকটা বাঁচানো যেত, বাড়ি ঘর ব্রিজের থেকে প্রাণ বাঁচত। আমার সহকর্মী প্রান্তিক কি বলছেন দেখুন। চীন নেপাল সীমান্তবর্তী অঞ্চল এবং সেখানকার পাহাড়ি অঞ্চল, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, কনস্ট্রাকশনের সমস্ত মেটেরিয়াল নিয়ে চীন হাজির হয়েছে। তারা কি করছে? তারা রাস্তা তৈরি করছে, তারা অফিস তৈরি করছে, বাঁধ নির্মাণ করছে, সবই তো করছে। তার ফল কি হলো সেটা
গতকাল আমরা দেখতে পেয়েছি এই কনস্ট্রাকশনের ছবি। কিন্তু এটা তো একটা বেসিক ছবি যে কনস্ট্রাকশনের সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে আসা হয়েছে। এরপর যেই ছবিটা রুমেলা, যেই ছবিটা দেখলে আঁতকে উঠতে হয়, সেটা তুমি একটু আগে দেখাচ্ছিলে, আমি বরং আরেকটু বড় করে দেখাই। প্রথমে আসি এই দিকের ছবিটায়, বিফোর কনস্ট্রাকশন যেই ছবিটার কথা তুমি বলছিলে। এই ছবিটায় দেখো কতটা একটা নদীর গতিপথ, সেই নদীর গতিপথকে এটা নর্মাল, মানে কনস্ট্রাকশনের আগের একটা ছবি যেখানে আমরা নদীর নর্মাল গতিপথ দেখতে পাচ্ছি। কিন্তু আফটার কনস্ট্রাকশনে কি দেখতে পাচ্ছি, নদীর গতিপথটাকে তো আটকানো হয়েইছে। নদীর গতিপথ যে আটকানো হয়েছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, নদীটাকে ছোট করা হয়েছে। তার পাশ দিয়ে এখানে আবার একটা রাস্তাও তৈরি করা হয়েছে। পাহাড়ি নদী খরস্রোতা হয়, সেটা সাধারণ ক্লাস 5-6-এর বাচ্চাও হয়তো তাদের পড়াশোনার ক্ষেত্রে জানেন। যারা এত বড় বড় চীনের বৈজ্ঞানিক রয়েছেন বা যারা চীনের প্রশাসক রয়েছেন, তারা কি জানেন না যে তারা কি বিপদটা ডেকে আনছেন? একটা অ্যাডভান্টেজের জায়গায় চীন এক্ষেত্রে সবসময় আছে, অন্তত এই ক্ষেত্রগুলোতে তারা পাহাড়ের ওপরে আছে। যারা উপরে থাকে এই ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজের জায়গা থাকে, কিন্তু নিচের দিকে যারা থাকে তারা কিন্তু সব থেকে ভুক্তভোগী হয়, যেই ভোগটা নেপালকে ভুগতে হলো। আরও ছবি আছে, শুধু এখানেই শেষ নয়। যদি আরও আসি, দেখো এখানে তোমাকে দেখাবো বিফোর কনস্ট্রাকশন একটা নদীর গতিপথ, দেখো তার চওড়া কতটা, দেখো নদীটা। কিন্তু আফটার কনস্ট্রাকশন সেই নদীটাই দেখো চারিদিকে পাঁচিল দিয়ে কোনো রকমের বাঁধ দিয়ে নদীটাকে কোথাও একটা ড্রেনের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। স্পষ্ট ছবিতে, তার মানে নদীর গতিপথ প্রকৃতিকে চ্যালেঞ্জ করছে চীন। দেখো পরিষ্কার কথা একটা ঠিক রুমেলা, যে দেশের সীমা প্রকৃতি জানে না, গরিব বড় লোক সেটাও হয়তো প্রকৃতি জানে না। প্রকৃতির ওপর যদি অত্যাচার করা হয় প্রকৃতি তার শোধ নেয়, সেই শোধটা প্রকৃতি নিল, এবং সেই শোধের ফল কি হলো, চীনের হয়তো কিছু হলো না, কিন্তু এখানে ডুবতে হলো কাকে, নেপালকে। আরো বড় করে যদি লার্জার অ্যাসপেক্টে ছবিটা দেখাই, দেখো এটা হচ্ছে টিবেটের সাইড, এটা নেপালের সাইড, এবং এই যে সীমান্ত অঞ্চল, সেই সীমান্ত অঞ্চলে কনস্ট্রাকশনের বহর দেখো রুমেলা, চীনের তৈরি এই কনস্ট্রাকশনের বহর দেখো। এটা এইরকম একটা পার্বত্য এলাকায় বা এরকম একটা খরস্রোতা নদীর গতিপথগুলো আটকে সেইগুলোকে ন্যারো করে এইভাবে কনস্ট্রাকশন যদি করা হয়, প্রকৃতিকে যদি এইভাবে চ্যালেঞ্জ করা হয়, প্রকৃতি তো ছেড়ে কথা বলবে না। কিন্তু আবার ওই কথাটা বলতে হয় যে প্রকৃতি দেশের সীমা জানে না, চীন কনস্ট্রাকশন করছে তাই চীনেই বিপর্যয় হবে, প্রকৃতি এইভাবে শোধ নেয় না। প্রকৃতি প্রকৃতির মতো শোধ নেয়, আর এই চীনের বেয়াদপির ফলটা আলটিমেটলি ভুগতে হলো নেপালকে। চীনের বেয়াদপি, এইভাবে কনস্ট্রাকশন গড়ে উঠছে বিভিন্ন জায়গায় নদী পথ আটকে, এবং সেইখানে কনস্ট্রাকশন হচ্ছে চীনে, তিব্বতে, আর ভুগতে হলো নেপালকে। আমাদের প্রতিনিধি একেবারে নিউজ 18 বাংলা, নিউজ 18-এর প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে কি দেখালেন অরুণিমা, দেখুন। तो क्या वजह थी जिसकी वजह से पहाड़ का एक बड़ा हिस्सा आइस जो है वो गिरा उस लेक में, वहाँ डेब्रीज इकट्ठा हुए? क्या इसमें कोई मैनमेड रीज़न था? क्या कोई एक्टिविटी हो रही थी कंस्ट्रक्शन की टिबेट की तरफ जिसकी वजह से ये ग्लेशियर ब्रेक हुआ? इस वक्त ये भी एक इन्वेस्टिगेशन का पॉइंट है। এটা কি হলো? তিব্বতেও বিপর্যয়, এই বিপর্যয়ে উদ্বিগ্ন দালাই লামা। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন দালাই লামা, ভয়ঙ্কর বিপর্যয়, মহাপ্রলয়, মানুষের মৃত্যু, নিখোঁজ। দালাই লামা লিখলেন, নেপাল ও তিব্বতের বিপর্যয়ে তিনি উদ্বিগ্ন, মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করলেন। দালাই লামা উদ্বিগ্ন নেপাল ও তিব্বতের বিপর্যয়ে। তিব্বতেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু অভিযোগ চীন তা প্রকাশ করছে না। কারণ এর আগেই বলছিলাম যে এত প্রাণহানির জন্য চীনই দায়ী বলা হচ্ছে, অভিযোগ উঠছে বারবার। কনস্ট্রাকশন, আরেকদিকে হচ্ছে দেরি করে বলা।
আর নিখোঁজ সদ্গুরুর ঈশা ফাউন্ডেশনের ৭৭ জন কৈলাস যাত্রা থেকে ফেরার পথে নিখোঁজ। ইমিগ্রেশন অফিসে থাকাকালীন বিপর্যয়, অর্থাৎ এই যে ইমিগ্রেশন অফিস দেখছেন, যে মহাপ্রলয় হলো, এই ইমিগ্রেশন অফিস গতকাল থেকে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে স্থলবন্দর। যেমন আমাদের পেট্রাপোল, বেনাপোল, সেই সীমান্ত, নেপাল তিব্বত সীমান্ত, এইখানেই এই ইমিগ্রেশন অফিস, বিরাট ইমিগ্রেশন অফিস, এখানেই আছড়ে পড়ল রাক্ষসে দানবের মতো একেবারে ঢেউ। তাতেই ফাউন্ডেশনের ৭৭ জন নিখোঁজ। বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই ৭৭ জনের। About 484 people have gone missing. All phones are off, all telecommunications are down, roads are blocked, we are unable to go there. The S3 group that we met at Saga and also met them that when we were trekking up they were coming down, but we have no any kind of official confirmation of any kind. The same building where we were for the immigration just a week ago, that entire building is washed away. Within the hour, we informed all the embassies of these countries. Guides were with us, their families were there. How many of them we do not know yet. আর এই যে মহাপ্রলয়, তার আগে তো বহু পর্বতারোহী পর্বত অভিযান করেছেন, কিন্তু সেই পর্বত অভিযানে কোন কোন দিক মাথায় রাখতে হয়, এর মধ্যেও পর্বতারোহী দেবদাস নন্দী তিনি আমাদেরকে বোঝালেন। কারণ হয়তো এই মহাপ্রলয়ের মধ্যেও কোনো না কোনো পর্বতারোহী দুর্ঘটনায় পড়তে পারেন। দেখুন, আমার সাথে পর্বতারোহী দেবদাস নন্দী আছে, আমি তার কাছে আসবো। আপনারা তো বহু সময় ধরে এই ধরনের পরিস্থিতি দেখেছেন, নিজেরাও সামিট করতে গিয়ে দেখেছেন। এই নেপালের পরিস্থিতি কতটা কঠিন আপনাদের মনে হচ্ছে? এইরকম ঘটনা তো প্রথম নয়, আদিকাল থেকে এরকম ঘটনা হয়ে এসছে। এখন হয়তো আপনাদের এই মিডিয়ার দৌলতে আমরা সাধারণ মানুষ অনেক বেশি করে জানতে পারছেন। প্রথমত যে এই জায়গাগুলো যখন আমরাও পর্বতে যাই, আমরা একটা সম্ভাব্য খবর নিয়ে যাই যে কি ওয়েদার কন্ডিশন রয়েছে বা আইস কন্ডিশন কি রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এই রকম বিপদ বা এইরকম ধস বা হবে না। যে যদি আমরা বলি অ্যাভালাঞ্চের কথা, তো অ্যাভালাঞ্চের প্রেডিক্ট করতে পারি যে হতে পারে কি পারে না, কিন্তু সব কিছু আমাদের হাতে নয়। বিশেষ করে এই হরপাবানের ক্ষেত্রে কারো তো কিচ্ছু করার নেই। আর যেই রুটটায় হয়েছে, যেই রুট দিয়ে নেপাল হয়ে টিবেটের মধ্যে মানুষ কৈলাসের লোকে যাত্রা করেন, যেমন অনেক লোক ছিলেন, এই রুটটা যেটার ক্ষতি আবার হয়ে গেছে, কিন্তু এই রুটে যে ভবিষ্যতে যাওয়া যাবে না এইরকম ব্যাপারটা আমরা বলবো না। বহুবার তো আমরাও হয়, যখন যদি মাউন্ট এভারেস্টের কথা বলি বা 8000 মিটার পিক্সের, আমার আগে সহযাত্রী যিনি যেই রুট থেকে গেছেন, পরবর্তী ওই 5 মিনিটের মধ্যে সেটা থেকেই যে আমি যেতে পারবো এর তো কেউ গ্যারান্টি দিতে পারে না। ধস হয়, নতুন রাস্তা খোলে, আমরা নতুনভাবে বাঁচি, নতুন আশা নিয়ে বাঁচি। এরকমভাবেই আশা নিয়ে আমাদের এগোতে হবে, এরকমভাবেই আমরা চলবো। কিন্তু প্রাকৃতিক নিয়মে সব কিছুই ঠিকঠাক হবে। আর আমাদের মনে হয় এই প্রকৃতিকে জিনিসপত্র নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করা মনে হয় উচিত নয়। একদম খাঁটি কথা বলেছেন। প্রকৃতির জিনিসপত্র নিয়ে বেশি নাড়াঘাটা করা বোধহয় উচিত না। আর এই নাড়াঘাটা করতে গিয়ে তো এই অবস্থা আজকে নেপালে। মহাপ্রলয়ে বহু মানুষ এখনো নিখোঁজ। যেমন পাটুলির অমরনাথ, তারও খোঁজ পাওয়া যাচ্ছে না, এখনো যোগাযোগ করা যাচ্ছে না, কারণ প্রচুর টাওয়ার তো ভেসে গেছে, ফোনেও পাওয়া যাচ্ছে না। নেপালে নিখোঁজ পাটুলির অমরনাথ, নেপালে বিপর্যয়ের পর যোগাযোগ বিচ্ছিন্ন, ফোন করেও সাড়া পাওয়া যাচ্ছে না। 21শে অগাস্ট নেপালে অমরনাথ ও তার স্ত্রী যান। 14ই সেপ্টেম্বর বাড়ি ফেরার কথা ছিল, লম্বা টোর। স্ত্রীর খোঁজ মিলেছে, কিন্তু অমরনাথের হদিশ নেই। বড় ননদের ছেলে অর্থাৎ ভাগনা 21 তারিখে রওনা দিয়েছিল, তখনও ফোন করেছিল যে মামা আমরা যাচ্ছি। রকসালে নেমে ওর মামার সাথে কথা বলেছে। পরের দিন ওনার সাথে আমি কথা বলেছি যে মামি আমি পৌঁছেছি, খবরই দিতে পারছে না, কোনো খবর দিতে পারছে ওরা না। বললো কাঠমান্ডুতে সকালবেলা পৌঁছে উনি একাই ঘোরেন, ও এমনি অবসর থাকাকালেও খুব ও হোল ইন্ডিয়ার চর্চা হয়ে গেছে। বাগুইয়াটির দম্পতি দেখুন, তারা ওই মহাপ্রলয়ের মধ্যে কোথায় গেলেন তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। দেবব্রত ও লেখা চৌধুরী, তাদেরও খোঁজ নেই। বাগুইয়াটিতে বাড়ি, নিউ টাউনে ফ্ল্যাট। 21শে অগাস্ট তারাও ঘুরতে যান,
ফোনে তো যোগাযোগ করা যাচ্ছে না। এই অবস্থায় ফোনের যোগাযোগ তো একেবারে ভেঙে পড়েছে। বাগুইহাটি অশ্বিনীনগরের বাসিন্দা দেবব্রত রায়চৌধুরী এবং লেখা রায়চৌধুরী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গত 21 তারিখে বাগুইহাটি থেকে নেপাল ঘুরতে গিয়েছিলেন। ঘোরার পরবর্তী ক্ষেত্রে যে খবর আসছে, এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটেই তারা থাকতেন স্বামী স্ত্রী, দুজনের সংসার ছিল, তারা এখানে থাকতেন। তার পরবর্তী থেকে জানতে পারা যাচ্ছে তারা ঘুরতে যাওয়ার পরে কোনো রকম কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ফ্ল্যাটেরই যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন। ফোন করে ওনাকে পাওয়া গেল না। মানে ভালো, আমাদের সঙ্গে একদম মানে মানে খুবই বন্ধুত্বপূর্ণ মানে আজকের থেকে নয়, প্রথম থেকেই, মানে যবে থেকে আমাদের এই ফ্ল্যাটটা হয়, ভাবতেই পাচ্ছি না। 21 তারিখ উনি গেছেন। কি কাজ? উনি ব্যাংকের কর্মচারী ছিলেন, ব্যাংকে চাকরি করতেন, রিটায়ার। আমি তো ভাবতেই পাচ্ছি না যে এরকম একটা যে ঘটনা আমাদের ফ্ল্যাটের মধ্যে হবে, ভাবতেই পাচ্ছি না। ক্যামেরা বিশ্বজিৎ দাসের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।